স্যার, কথা শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে কথা। আচ্ছা, আমরা স্টার্ট করি। আচ্ছা, লাস্ট ক্লাসে কারেন্ট ট্রান্সফরমার নিয়ে ডিসকাস করছিলাম। কারেন্ট ট্রান্সফরমারের কনস্ট্রাকশন নিয়ে আজকে আমরা দেখব কারেন্ট ট্রান্সফরমার ওয়ার্কিং, এটা কিভাবে কাজ করে, আমরা এর সাথে কিভাবে কিভাবে আমরা কারেন্ট মিলাতে পারি কারেন্ট ট্রান্সফরমারের মাধ্যমে কাজ করা, এটা লাইনের সাথে কিভাবে কানেক্টেড থাকে এবং কিভাবে আমরা ভোল্টেজ মেজার করি। আর 3 নাম্বার যে অবজেক্টিভটা আজকে আমাদের, সেটা হচ্ছে গিয়ে লাইটনিং অ্যারেস্টার। লাইটনিং অ্যারেস্টার কিভাবে কাজ করে, লাইনের সাথে কিভাবে কানেক্টেড থাকে এবং তার ওয়ার্কিং প্রিন্সিপাল। আর লাস্ট যেটা নিয়ে আমরা আজকে ডিসকাস করব সেটা হচ্ছে ওয়েভ ট্র্যাপ। আচ্ছা, সো আমরা স্টার্ট করি। কারেন্ট ট্রান্সফরমার। তো আমরা বলছিলাম যে লাইনে কারেন্ট ট্রান্সফরমার নর্মালি আমরা এটা সিরিজে কানেক্ট করি, এটা সবসময় আমাদের সিরিজে কানেক্ট করতে হয়। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা কারেন্ট ট্রান্সফরমার। সো কারেন্ট ট্রান্সফরমার দেখে আমরা কিভাবে বুঝবো যে এটা একটা কারেন্ট ট্রান্সফরমার? এটা বোঝার উপায় হচ্ছে এটার একটা সাইডে লাইন আসবে এবং আরেকটা সাইড দিয়ে লাইনটা আউটপুটে যাবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে লাইনটা ওয়াইন্ডিংটা এই লাইনের সাথে সিরিজে কানেক্টেড থাকবে। আর এর যে সেকেন্ডারি ওয়াইন্ডিংটা হবে, এই সেকেন্ডারি ওয়াইন্ডিংটা থেকে যাবে আমাদের অ্যামিটারে কানেকশন, অর্থাৎ অ্যামিটারে আমাদের সেকেন্ডারি ওয়াইন্ডিং থেকে কানেকশন যাবে আর প্রাইমারি ওয়াইন্ডিংটা সিরিজে কানেক্টেড হবে। সো এটা হচ্ছে কি কারেন্ট ট্রান্সফরমার। আরেকটা জিনিস দেখে বোঝা যায় যে এটা একটা কারেন্ট ট্রান্সফরমার, সেটা হচ্ছে মনে রাখবা যে এই কারেন্ট ট্রান্সফরমারের এই যে ড্রাম, এই উপরে যে একটা ড্রাম দেখতে পাচ্ছি, এই ড্রামটা থাকবে উপরের দিকে, অর্থাৎ এর ওয়াইন্ডিং এ বা কয়েল যেটা বলি আমরা, ট্রান্সফরমার কয়েল, এটা থাকবে উপরের দিকে। আর যদি এটা পোটেনশিয়াল ট্রান্সফরমার হতো তাহলে ড্রামটা থাকতো নিচের সাইডে, নিচের সাইডে আমাদের এই বড় ড্রামটা থাকতো। সো নিচের সাইডে আমাদের ওয়াইন্ডিংটা থাকতো। সো এটা হচ্ছে কি আমাদের একটা কারেন্ট ট্রান্সফরমার। সো কারেন্ট ট্রান্সফরমার দিয়ে আমরা কি করি, অ্যাকচুয়ালি কারেন্টটাকে কমাই। কারেন্টটাকে অ্যাকচুয়ালি কিভাবে কমাই? ফর এক্সাম্পল, একটা লাইনে একটা কারেন্ট ট্রান্সফরমারে ট্রান্সফরমেশন রেশিও বলে দেওয়া আছে 100/5। এর মানে হচ্ছে লাইনে যদি 100 অ্যাম্পিয়ার কারেন্ট যায় তাহলে এর সেকেন্ডারিতে যাবে মাত্র 5 অ্যাম্পিয়ার কারেন্ট। তার মানে এই যে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে সেকেন্ডারিতে, এখন এই সেকেন্ডারিতে যদি আমরা একটা মিটার কানেক্ট করি তাহলে সেই মিটার তো শো করবে 5 অ্যাম্পিয়ার কারেন্ট। তো অ্যাকচুয়ালি তো লাইনে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে না, যাচ্ছে 100 অ্যাম্পিয়ার কারেন্ট। তাহলে আমাদের কি করতে হবে, এই যে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যেটা মিটারে শো করছে তাকে একটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে। সো এই মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা কি হবে? মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা হবে তার ট্রান্সফরমেশন রেশিও। অর্থাৎ এই 100/5 কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমরা অ্যাকচুয়াল কারেন্ট লাইনে কত যাচ্ছে সেটা কিন্তু বের করতে পারবো। সো এভাবেই আমরা অ্যামিটারের মাধ্যমে আমরা লাইনে অ্যাকচুয়াল কারেন্টটা বের করি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কারেন্ট ট্রান্সফরমারের যে প্রাইমারি ওয়াইন্ডিং, এটা এখানে দেখতে পাচ্ছি যে প্রাইমারি সাইডটা আমাদের লাইনের সাথে সিরিজে কানেক্টেড, অর্থাৎ লাইন আসলো, এই প্রাইমারি ট্রান্সফরমারের প্রাইমারি সাইডটা এটার সাথে সিরিজে কানেকশন চলে গেল। আর এই যে সেকেন্ডারি সাইড, এই সেকেন্ডারি সাইডটা যাচ্ছে কোথায় কানেকশন? এই অ্যামিটারে কানেকশন যাচ্ছে। এই অ্যামিটারে এখন যদি ফর এক্সাম্পল 10 অ্যাম্পিয়ার শো করে তাহলে আমরা কত কারেন্ট যাচ্ছে লাইনে? তাহলে তার মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত এখানে? 100/5। তার মানে আমরা এখন 100/5 দিয়ে গুণ করলে দেখা যাবে যে এটা 200 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে লাইনে। এভাবে আমরা অ্যামিটারের রিডিংকে তার মাল্টিপ্লাইং ফ্যাক্টর অর্থাৎ ট্রান্সফরমেশন রেশিও দিয়ে গুণ করে অ্যাকচুয়াল কারেন্টটা লাইনে বের করে থাকি। তো এ পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? জি না। আচ্ছা, সো এই যে লাইন কারেন্ট আমরা বের করলাম, কোথা থেকে মনিটর করলাম? অ্যামিটার থেকে। অ্যামিটার কোথায় থাকবে? অ্যামিটার থাকবে হচ্ছে কন্ট্রোল রুমে। এই যে সিটিটা দেখতে পাচ্ছি, এই সিটিটা বা কারেন্ট ট্রান্সফরমারটা থাকবে কোথায়? সুইচ ইয়ার্ডে। এটা থাকবে সুইচ ইয়ার্ডে আর অ্যামিটারটা থাকবে কন্ট্রোল রুমে। তার মানে এই সেকেন্ডারি টার্মিনালটা নিয়ে যাওয়া হবে কন্ট্রোল রুমে। কন্ট্রোল রুমে অ্যামিটারের সাথে কানেকশন থাকবে। আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে কারেন্ট ট্রান্সফরমার দুই ধরনের হয়,
একটা হচ্ছে মেজারিং কারেন্ট ট্রান্সফর্মার, যেটা নর্মালি লোড কারেন্ট মেজার করে, আর আরেকটা ছিল প্রোটেক্টিভ কারেন্ট ট্রান্সফর্মার, যেটা ফর কারেন্ট মেজার করে। মেজারিং ট্রান্সফর্মারটা সাইজটা থাকে ছোট, কিন্তু প্রোটেক্টিভ ট্রান্সফর্মার যেটা থাকে তার কোর সাইজটা হতে হয় বড়। এর কারণ হচ্ছে এটা হাই কারেন্ট মেজার করতে হয়। সো হাই কারেন্ট মেজার করতে গেলে আমাদের কোর সাইজটা বাড়াতে হয়, যার ফলে এটা স্যাচুরেশন পয়েন্টটা আমরা পরে পাবো। সো কারেন্ট ট্রান্সফর্মারের ক্ষেত্রে আমরা যদি তার কনস্ট্রাকশনটা একটু ভালো করে দেখি, তাহলে দেখবো যে এটা হচ্ছে আমাদের লাইন, এই লাইনটা চলে যাচ্ছে, এটা একটা হলো কোর, এই কোরের ভিতর দিয়ে লাইনটা চলে যাচ্ছে। সো এটা উইন্ডো টাইপ কারেন্ট ট্রান্সফর্মার। সো এই দিক দিয়ে যখন কারেন্ট যাবে, এর চারপাশে একটা ফ্লাক্স কাট করবে। কাকে কাট করবে? এই কোরকে কাট করবে। ফ্লাক্স যখন কাট করবে, তখন এই যে ওয়াইন্ডিং, এই ওয়াইন্ডিং এর মধ্যে একটা ভোল্টেজ ইনডিউসড হবে, যার ফলে এইখানে যদি আমরা একটা এমিটার কানেক্ট করি, তাহলে আমাদের এই অ্যামিটার কারেন্ট শো করবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি সার্কিট সিম্বল, এটা কারেন্ট ট্রান্সফরমারে প্রাইমারি সাইডটা এটা আইপি, প্রাইমারি সাইডটা এটা লাইনের সাথে সরাসরি কানেক্টেড, আর সেকেন্ডারি সাইডে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলা টার্ন এটা যাবে অ্যামিটারে। সো এই কারেন্ট ট্রান্সফরমারটা অ্যাকচুয়ালি কিন্তু একটা স্টেপ আপ ট্রান্সফরমার। কেন স্টেপ আপ ট্রান্সফরমার বলতেছি, একটু যদি ভালো করে অবজার্ভ করি তাহলে দেখতে পারবো যে কারেন্ট ট্রান্সফরমারে আমরা জানি কি, ট্রান্সফরমারে প্রাইমারি সাইডের পাওয়ার আর সেকেন্ডারি সাইডের পাওয়ার ইকুয়াল টু সেম। তার মানে P1 যদি প্রাইমারি সাইডের পাওয়ার হয়, ইকুয়াল টু হবে কি P2। তাহলে V1 I1 অর্থাৎ প্রাইমারি সাইডে ভোল্টেজ ইন্টু কারেন্ট ইকুয়াল টু হবে কি সেকেন্ডারি সাইডে ভোল্টেজ ইন্টু কারেন্ট। এখন প্রাইমারি সাইডে তো কারেন্ট বেশি, কারেন্টের ভ্যালুটা বেশি, তার মানে প্রাইমারি সাইডে ভোল্টেজের ভ্যালুটা কম। আর তার মানে এটা ইকুয়াল টু যদি আমাদের সেকেন্ডারি সাইডের পাওয়ার করতে হয়, তাহলে সেকেন্ডারি সাইডের কি করতে হবে, কারেন্টটাকে কমাতে হবে, ভোল্টেজটাকে বাড়াতে হবে। যেহেতু আমাদের কম কারেন্ট আমরা মেজার করব, কম কারেন্ট আমরা মিটার দিয়ে মেজার করব, সো এখানে আমাদের কারেন্টের ভ্যালুটাকে কমাচ্ছি, সো ভোল্টেজের ভ্যালুটাকে বাড়াচ্ছি। সো এখন এই যে ভোল্টেজের ভ্যালুটা যে বাড়ালাম, এটা কিভাবে বাড়াবো? এটা বাড়ানোর একটাই উপায়, সেটা হচ্ছে নাম্বার অফ টার্নস ইনক্রিজ করলে। সো নাম্বার অফ টার্নস যত বাড়াবো আমাদের, তত ভোল্টেজটা আপ হবে, কারেন্টটা কমে যাবে। সো এখন যদি আমি বলি একটা 100/1 একটা কারেন্ট ট্রান্সফর্মার, এর মানে কি? এর মানে হচ্ছে এর প্রাইমারি সাইডে যদি একটা টার্ন হয়, সেকেন্ডারি সাইডে হবে 100টা টার্ন। তার মানে আমাদের সেকেন্ডারি সাইডে কারেন্ট কমবে কত ভাগ? 100 ভাগ কারেন্ট কমবে। তাহলে ভোল্টেজ বাড়বে কত গুণ? ভোল্টেজ বাড়বে 100 গুণ। তার মানে এখন যদি একটা 132 kV লাইন যদি হয় এটা, তাহলে আমাদের কিন্তু সেকেন্ডারিতে ভোল্টেজ কিন্তু 100 গুণ বেশি বেড়ে যাচ্ছে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এখানে ভোল্টেজের ভ্যালুটা কিন্তু অনেক হাই, কিন্তু কারেন্টের ভ্যালুটা অনেক কম। এখন যত বেশি ভোল্টেজ আপ করব, তত কম কারেন্ট হবে। কিন্তু ভোল্টেজ আপ করার কারণে আমাদের যেটা প্রবলেম হবে, সেটা হচ্ছে অ্যামিটারকে যদি আমরা সরাই এখান থেকে, এই অ্যামিটারটাকে যদি আমরা ওপেন করি, ওপেন করলে এই সাইডটা আমাদের কিন্তু ওপেন হয়ে যাবে। এই সাইডটা যদি ওপেন হয়ে যায়, তাহলে আমাদের এখানে হাই ভোল্টেজের কারণে আমাদের এই যে টার্মিনাল, এই টার্মিনালে কিন্তু আর্ক জেনারেট করবে। সো এই আর্ক যদি জেনারেট করে, তখন এখানে কিন্তু কোনো আর্ক এক্সটিংশন চেম্বার নাই। সো এর জন্য আমাদের কি করে নিতে হবে, যখনই আমাদের অ্যামিটারকে যদি আমাদের রিপ্লেস করতে হয়, তাহলে এই যে ভোল্টেজের সেকেন্ডারি সাইড যেটা, সেই সেকেন্ডারি সাইডটাকে আমাদের অবশ্যই কোনো একটা ওয়্যারের থ্রুতে শর্ট করে নিতে হবে। শর্ট করে নিলে, যেহেতু শর্ট ওয়্যার দিয়ে কানেক্টেড এবং এখানে সেকেন্ডারিতে কোনো খুবই অল্প কারেন্ট যাচ্ছে, সো সেখানে শর্ট সার্কিট হবে না। খুবই অল্প কারেন্টের জন্য আমাদের কিন্তু কোনো প্রবলেম হবে না। কিন্তু যদি এটা ওপেন থাকে, তাহলে হাই ভোল্টেজের কারণে এখানে আর্ক জেনারেট করবে, এবং এখানে যেহেতু হাই ভোল্টেজ, সেজন্য নাম্বার অফ টার্নস বেশি থাকার কারণে, সো এখানে ফ্লাক্স লিঙ্কেজও অনেক বেশি হবে, এবং ফ্লাক্স লিঙ্কেজ বেশি হওয়ার কারণে আমাদের কোরের ভিতরে কোর লসের পরিমাণ অনেক বেড়ে যাবে। সো এই জন্য এটা মনে রাখতে হবে যে কারেন্ট ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইড কখনো ওপেন সার্কিটের অবস্থায় রাখতে হয় না। সো এটাই বলছে why city secondary should never be open. So if this is not done, then a high mmf মানে কি magnetomotive force will set up a high flux in the magnetic core, and it will produce excessive core loss which produce heat and high voltage across the secondary terminal. So এখানে হাই ফ্লাক্সের কারণে আমাদের কোর লস বাড়বে, সো সেটা হিট প্রডিউস করবে, এবং এই হাই ভোল্টেজের কারণে আমাদের এখানে আর্ক জেনারেট হবে। এ পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে?
স্যার হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। স্যার তাহলে থিওরিটিক্যালি আমরা যেটা মানে কারেন্ট ট্রান্সফরমারে আমরা যেটা দেখতেছি স্যার, যদি আমাদের মানে টার্ন রেশিও যদি আমরা সেকেন্ডারি সাইডে বাড়াই, তাহলে সেক্ষেত্রে আমাদের ভোল্টেজটা আপ হচ্ছে এবং কারেন্টটা আমাদের কি হচ্ছে স্যার, কমে যাচ্ছে। হ্যাঁ এটাই তো, তাই না স্যার? হ্যাঁ স্যার তাহলে এই কি মানে আমাদের মানে সাধারণ পটেনশিয়াল ট্রান্সফরমার আর আর কারেন্ট ট্রান্সফরমার মধ্যে তো কোনো খুবই তাহলে মেকানিজমটা তো সেমই হয়ে দাঁড়াচ্ছে স্যার। কারেন্ট ট্রান্সফরমারের ক্ষেত্রে, পোটেনশিয়াল ট্রান্সফরমার একটা পরে আসতেছি, কারেন্ট ট্রান্সফরমারের ক্ষেত্রে সেকেন্ডারি ভোল্টেজটা কি হবে, আপ হবে না ডাউন হবে? বুঝিনি স্যার। কারেন্ট ভোল্টেজ আপ হবে স্যার। কারেন্ট ট্রান্সফরমারের সেকেন্ডারিতে আপ হবে স্যার। আপ হবে না ডাউন হবে? আপ হবে স্যার। আপ হবে, সো কারেন্টটা ডাউন হবে। এখন যদি আমি একটা পোটেনশিয়াল ট্রান্সফরমারের কথা চিন্তা করি, আমরা কি করতেছি এখানে, পোটেনশিয়াল ট্রান্সফরমারটা কেন ইউজ করতেছি? পোটেনশিয়াল ট্রান্সফরমার ইউজ করব ভোল্টেজটাকে মেজার করার জন্য। এখন সেক্ষেত্রে তো আমি ভোল্টেজটাকে আপ করব না, আপ থেকে ডাউন করব, তো সেক্ষেত্রে আমাদের পোটেনশিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে হবে কারেন্ট ট্রান্সফরমার ঠিক রিভার্স অপারেশন। তার মানে আমাদের সেকেন্ডারিতে নাম্বার অফ টার্নস কি করতে হবে পোটেনশিয়াল ট্রান্সফরমারে, মানে কমাইতে হয় স্যার। কমাতে হবে। তো এতদূর পর্যন্ত সবার ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, সো এটা মাথায় রাখতে হবে যে সিটি সেকেন্ডারি কখনোই ওপেন রাখা যাবে না, এটা কিন্তু একটা অ্যাক্সিডেন্টাল অপারেশন, ঠিক আছে? সো এটা মাথায় রাখতে হবে। কেন সিটি, যদি কোশ্চেন আসে সিটি সেকেন্ডারি কেন ওপেন রাখবো না, সিটি সেকেন্ডারি ওপেন রাখলে যেহেতু আমরা জানি যে সিটিতে সেকেন্ডারিতে কারেন্ট কম, সো আমাদের যেহেতু ট্রান্সফর্মার সেহেতু পাওয়ার সেম হওয়ার কারণে আমাদের কারেন্ট কমে গেলে সেকেন্ডারিতে ভোল্টেজ অটোমেটিক্যালি বেড়ে যাবে। এখন কত গুণ বাড়বে সেটা ডিপেন্ড করবে ট্রান্সফরমেশন রেশিওর উপরে। এখন 100/1 যদি হয় 100 টাইমস কিন্তু ভোল্টেজ বেড়ে যাবে। সো বেড়ে গেলে আমাদের হাই ভোল্টেজের কারণে কোর লসটা অনেক বেড়ে যাবে, যেহেতু ফ্লাক্সের পরিমাণ অনেক বেড়ে যাবে, যেহেতু এখানে নাম্বার অফ ওয়াইন্ডিংসের পরিমাণ অনেক বেশি, সো ফ্লাক্স লিঙ্কেজ অনেক বেশি হবে, সো কোর লস বেড়ে যাবে এবং এখানে আর্ক জেনারেট করার একটা পসিবিলিটিস থাকে। সো এই কারণে আমাদের কি করে নিতে হবে, এই লাইনটা সেকেন্ডারি টার্মিনালটা যদি অ্যামিটারকে ওপেন করতে হয় কোনো সময়, তখন এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুইটা পয়েন্টকে শর্ট করে নিতে হবে। শর্ট হয়ে গেলে কি হয়ে গেল, আমাদের কারেন্টটা কিন্তু এই পাত দিয়ে কিন্তু পাস করতে থাকবে, যেহেতু এটি স্মল কারেন্ট, সো এই কারেন্টে আমাদের এই ওয়াইন্ডিংয়ে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, সো নেক্সট টপিকসে চলে যাই আমরা। এরপরে আসি আমরা পোটেনশিয়াল ট্রান্সফর্মার। সো পোটেনশিয়াল ট্রান্সফর্মারটা কি, যেটাকে আমরা বলি পিটি বা ভিটি। পোটেনশিয়াল ট্রান্সফর্মারও বলা হয় অনেক সময়, এটাকে ভিটিও বা ভোল্টেজ ট্রান্সফর্মারও বলা হয়। এটা নর্মালি একটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার। সো পিটি কিভাবে আমরা কানেক্টেড রাখবো, পিটি সব সময় কানেকশন থাকবে প্যারালালি। আমরা দেখেছিলাম যে পিটি কানেকশন থাকবে, এই একটা লাইন এসে এখানে কানেক্টেড হবে, আর এটা থাকবে কোথায়, এটা হবে প্রপারলি গ্রাউন্ডেড। সো এর মাঝখানে হবে কি আমাদের ট্রান্সফর্মারটা, যেটাকে আমরা বলতেছি পোটেনশিয়াল ট্রান্সফর্মার। তার মানে এখানে প্রাইমারি সাইডটা এখানে লাইন টু গ্রাউন্ডের সাথে কানেক্টেড হবে, আর সেকেন্ডারি সাইড থেকে যাবে আমাদের ভোল্ট মিটারে, যেখানে আমাদের যেটা থাকবে হচ্ছে কন্ট্রোল রুমে। এটা হচ্ছে পিটি। যেটা বলছিলাম যে পিটিটা কিভাবে বুঝবো, পিটিটা দেখে, পিটিটা দেখে বোঝার উপায় হচ্ছে যে আমাদের পিটির যে ড্রামটা থাকবে, এই ড্রামটা থাকবে নিচের সাইডে। এই যে এখানে দেখতে পাচ্ছি, এখানে ড্রামটা হচ্ছে আমাদের নিচের সাইডে, নিচের পোর্শনে হচ্ছে গিয়ে আমাদের কয়েলটা থাকবে, অর্থাৎ এখানে লাইন, এটা গ্রাউন্ড। আর এই মাঝখানে এটা তো আমরা চারপাশে অবশ্যই ইনসুলেশন থাকতে হবে, এটা পোর্সেলিন টাইপ ইনসুলেশন সাপোর্ট দিয়ে রাখার জন্য। আর মাঝখানে হবে ট্রান্সফর্মারটা। সো এটাকে আমরা বলতেছি পোটেনশিয়াল ট্রান্সফর্মার। এটা কিভাবে কানেক্টেড করব, আমরা যদি ফিজিক্যালি কানেকশনটা দেখি তাহলে দেখতে পারবো যে এটার কানেকশনটা হচ্ছে এরকম, এই যে লাইন, একটা গ্রাউন্ড, এটাতে প্রাইমারি সাইডটা লাইন টু গ্রাউন্ডের সাথে এটা কানেক্টেড থাকবে, আর এখানে আমরা এর আউটপুটে আমরা এখানে একটা ভোল্ট মিটার কানেক্ট করব। সো পিটিটা নর্মালি একটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার। তার মানে কি, তার প্রাইমারি সাইডে নাম্বার অফ টার্নস কি থাকবে, বেশি থাকবে, আর সেকেন্ডারিতে নাম্বার অফ টার্নস কি থাকবে, কম থাকবে। তার মানে এখানে যদি আমরা বলি 100/1 একটা পিটি, তাহলে আমরা বুঝবো যে তার প্রাইমারি সাইডে নাম্বার অফ টার্নস হচ্ছে 100, আর সেকেন্ডারি সাইডে নাম্বার অফ টার্নস হচ্ছে 1। ঠিক আছে? সো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আমরা অবজার্ভ করতে পারছি যে এখানে কিন্তু আমাদের ভোল্টেজটা, সেকেন্ডারিতে ভোল্টেজটা খুবই কম। তার মানে আমাদের কি হচ্ছে, সেকেন্ডারিতে ভোল্টেজ যদি কম হয় তাহলে কি হবে, আমাদের কারেন্টটা কি হবে, অনেক বেশি হবে স্যার, কারেন্টটা কত টাইমস বেড়ে যাবে, টার্ন রেশিওর উপরে। টার্নস রেশিওর উপরে বেড়ে যাবে। তার মানে 100 টাইমস যদি এটা 100/1 যদি হয়, তাহলে কিন্তু আমাদের সেকেন্ডারিতে কারেন্টের ম্যাগনিটিউডটা কিন্তু অনেক বেড়ে যাবে। তার মানে পিটি সেকেন্ডারি কি কখনো শর্ট করা যাবে?
স্যার। না স্যার, তাহলে তো পুড়ে যাবে। তাহলে অ্যাক্সিডেন্টাল অপারেশন হবে, ঠিক আছে, তাহলে সাথে সাথে এটা পুড়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে। তার মানে এটা আমাদের মনে রাখতে হবে যে পোটেনশিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে পিটি সেকেন্ডারিতে কখনোই আমরা শর্ট করব না, এটা সবসময় ওপেন অবস্থায় থাকবে। কিন্তু সিটির ক্ষেত্রে কিন্তু পুরো অপোজিট, সিটির ক্ষেত্রে সিটি সেকেন্ডারি সবসময় শর্ট করে রাখতে হবে, আর পিটির ক্ষেত্রে পিটি সেকেন্ডারি সবসময় ওপেন করে রাখতে হবে। সো ভোল্টমিটার তো পিটি সেকেন্ডারিতে কানেক্টেড থাকবে, যদি ভোল্টমিটার খুলে ফেলা হয় তাহলে এটা ওপেন সার্কিটেড অবস্থায় থাকবে, এটাকে শর্ট করা যাবে না। সো এটাই আমরা বলতেছিলাম, এটা হচ্ছে একটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার, ঠিক আছে, যেটা কি করবে, ভোল্টেজটাকে কমাবে, কারেন্টটাকে বাড়াবে, যার ফলে আমরা একটা লো রেঞ্জ ভোল্টমিটারের মাধ্যমে খুব সহজেই এর আউটপুট ভোল্টেজটা মেজার করতে পারি। আচ্ছা, সো এটা কিভাবে কাজ করে? এই ভোল্টমিটার দিয়ে যে কারেন্টটা তখন মানে ভোল্টমিটারটাকে আউট অফ অর্ডার করে দিবে না, নষ্ট করে দিবে না? ভোল্টমিটারের রেজিস্ট্যান্স আমরা কি জানি, ভোল্টমিটারের রেজিস্ট্যান্স অনেক হাই থাকে, ঠিক আছে, সো কারেন্টের ম্যাগনিটিউডটা কি হবে, কমে যাবে, হয়ে ঠিক যাবে। আছে। সো এই জন্য আমাদের ভোল্টমিটারে কারেন্ট কিন্তু খুব কমই যাবে, খুবই কমই পাস করবে, ঠিক আছে। আর কারেন্ট ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা জানি কি সিটি রেজিস্ট্যান্স কিন্তু কম থাকে, ঠিক আছে, সিটি কম থাকে, রেজিস্ট্যান্স হ্যাঁ, কম থাকে মানে কি কারেন্ট ম্যাক্সিমাম কারেন্ট কিন্তু এদিক দিয়ে যায়, ম্যাক্সিমাম পাস। ঠিক আছে। সো এই জন্যই কিন্তু এরকে ডিজাইন করা হয় ওইভাবে। সো এই জায়গায় আমরা বললাম কি, নেভার শর্ট সার্কিট দ্য সেকেন্ডারি অফ অ্যান এনার্জাইজড ভিটি, অর্থাৎ ভিটি যদি এনার্জাইজড অবস্থায় থাকে, অর্থাৎ প্রাইমারি সাইডটা যদি কানেক্টেড অবস্থায় থাকে, তাহলে তার সেকেন্ডারিকে কখনোই শর্ট করা যাবে না, ঠিক আছে। এই জিনিসটা আমাদের এই যে রেড কালার দিয়ে যে পয়েন্টটা, এটা কিন্তু হাইলাইট করা আছে, এটা একটু সবাই ভালো করে মনে রাখবে। এটা কিন্তু কোশ্চেনও আসতে পারে যে কেন আমাদের পিটি সেকেন্ডারি শর্ট করা যায় না, ঠিক আছে, এটা তোমাদের ইন্টারভিউ বোর্ডেও প্রশ্ন আসতে পারে, বা সিটি সেকেন্ডারি কেন শর্ট করতে হয়। তো এই জিনিসগুলো তোমাদের মাথায়, এই কনসেপশনগুলো ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা স্যার, দ্য ভোল্টমিটার রিডিং gives the transform value of the voltage across the secondary terminal। তার মানে আমাদের সেকেন্ডারি টার্মিনালে যে ভোল্টেজটা পাবো, সেই ভোল্টেজটা তো অ্যাকচুয়াল ভোল্টেজ না, তাহলে অ্যাকচুয়াল ভোল্টেজ আমরা কিভাবে মেজার করব, লাইনের ভোল্টেজ যেটা যেভাবে মেজার করব সেটা ইকুয়াল টু হবে কি ডিফ্লেকশন, অর্থাৎ ভোল্টমিটারে যে রিডিংটা দিবে সেই রিডিংকে তার ট্রান্সফরমেশন রেশিও দিয়ে গুণ করতে হবে। ফর এক্সাম্পল আমাদের ভোল্টমিটারে পাওয়া গেল 10 ভোল্ট, আর ট্রান্সফরমেশন রেশিও হচ্ছে 100/1, তার মানে 10কে আমাদের 100/1 দিয়ে গুণ করলে আমাদের অ্যাকচুয়াল রিডিং বা অ্যাকচুয়াল লাইন ভোল্টেজটা আমরা লাইনে মেজার করতে পারবো। সো প্রত্যেকটা ভোল্টমিটারে বা প্রত্যেকটা অ্যামিটারে একটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর থাকবে, আর এই মাল্টিপ্লাইং ফ্যাক্টর মানে হচ্ছে কত দিয়ে মাল্টিপুল করব, আর এই মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা হচ্ছে তার ট্রান্সফরমেশন রেশিও। সো ট্রান্সফরমেশন রেশিও দিয়ে গুণ করলে আমরা অ্যাকচুয়াল ভোল্টেজটা বা কারেন্টটা মেজার করতে পারবো লাইনে। এ পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, সো নেক্সট টপিকসে আমরা চলে যাই, লাইটনিং অ্যারেস্টার। এখানে আমরা একটা লাইন দেখতে পাচ্ছি, একটা ট্রান্সমিশন লাইন। এই ট্রান্সমিশন লাইনের সাথে আমাদের বিভিন্ন ধরনের সিস্টেম কানেক্টেড, এটার সাথে একটা ট্রান্সফর্মার কানেক্টেড থাকতে পারে, এটার সাথে একটা জেনারেটর কানেক্টেড থাকতে পারে, এটার সাথে একটা মোটর কানেক্টেড থাকতে পারে, বা বিভিন্ন ধরনের লোড কানেক্টেড থাকতে পারে। সো আমরা যাই কানেক্ট করি না কেন ট্রান্সমিশন লাইনের সাথে, ম্যাক্সিমাম ইকুইপমেন্ট কিভাবে কানেক্টেড থাকবে, প্যারালালি, যেহেতু প্যারালালি ভোল্টেজ সেম, তার মানে সমস্ত ইকুইপমেন্ট কিন্তু প্যারালালি কানেক্টেড থাকবে। ফর এক্সাম্পল এই ট্রান্সমিশন লাইনের এই মাথায় একটা ট্রান্সফর্মার আছে, এই মাথাতেও একটা ট্রান্সফর্মার আছে, দুই মাথায় দুইটা ট্রান্সফর্মার আছে। সো ট্রান্সফর্মারের কি থাকবে, একটা নির্দিষ্ট রেজিস্ট্যান্স এন্ড রিঅ্যাকট্যান্স থাকবে, এটা মানে রাইট সাইডে যে ট্রান্সফর্মারটা থাকবে সেটারও কিন্তু রেজিস্ট্যান্স একটা এবং একটা রিঅ্যাকট্যান্স থাকবে, এবং এই রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্সটা কিন্তু ফিক্সড। ধরলাম এটা একটা 132 কেভি লাইন, এই লাইনটা হচ্ছে একটা 132 কেভি ট্রান্সমিশন লাইন। তো এখন যদি কোনো কারণে এর উপরে একটা লাইটনিং ইম্পালস আসে, লাইটনিংটা কি, লাইটনিংটা হচ্ছে একটা হাই ভোল্টেজ ইম্পালস। ইম্পালস মানে কি, ইম্পালস মানে হচ্ছে এটা খুবই অল্প সময়ের জন্য একটা একটা অল্প সময়ের জন্য এই ভোল্টেজ সিগন্যালটা এই লাইনের উপরে থাকবে, যেটাকে আমরা বলছি খুবই অল্প সময়। অল্প সময় বলতে কত সময়, এটা হচ্ছে একটা মাইক্রো সেকেন্ড রেঞ্জ। মাইক্রো সেকেন্ড মানে তো বুঝতেই পারতেছে যে 10⁻⁻6 সেকেন্ড। সো খুবই অল্প সময়ের জন্য এই সিগন্যালটা লাইনের উপরে ইম্পোজ হবে। এই সিগন্যালটা কি সিগন্যাল, একটা হাই ভোল্টেজ সিগন্যাল যার ম্যাগনিটিউড অনেক বেশি।
এখন আমাদের লাইনের যে ভোল্টেজ এটা হচ্ছে কত 132 কেভি, মানে 132,000 ভোল্ট। এই লাইনের জন্য আমি বলছি, ধরে নিচ্ছি। সো এখন এই লাইনের থেকে ধরে নিচ্ছি লাইটনিং যে ভোল্টেজটা হচ্ছে সেটা 100 টাইমস বেশি। তাহলে এই যে লাইটনিংটার যে ভোল্টেজটা হলো এই 100 টাইমস বেশি, এর ফলে কি হবে, এই যে ভোল্টেজ তো বেড়ে গেল 100 টাইমস, তাহলে আমাদের এই যে আমাদের যে এর চারপাশে যে রেজিস্ট্যান্স আছে, যেটাকে আমরা বললাম যে এখানে দুই পাশে দুইটা ট্রান্সফর্মার আছে, এই ট্রান্সফর্মারের রেজিস্ট্যান্স তো আর ভ্যারি করবে না। ট্রান্সফর্মারের রেজিস্ট্যান্স আগে যা ছিল এখনো তাই আছে। এখন কি হচ্ছে, ভোল্টেজটা বেড়ে যাচ্ছে। সো লাইনে যদি ভোল্টেজ বেড়ে যায় তাহলে আমাদের কি হবে, লাইনে ভোল্টেজ বেড়ে গেলে আমাদের যেহেতু রেজিস্ট্যান্সটা ফিক্সড, আমাদের লোড রেজিস্ট্যান্স যেহেতু ফিক্সড, ভোল্টেজ বেড়ে যাওয়ার সাথে সাথে আমাদের কিন্তু কারেন্টের ম্যাগনিটিউডটা অনেক বেড়ে যাবে। যত টাইমস ভোল্টেজ বাড়বে তত টাইমস কিন্তু কারেন্ট বাড়তে থাকবে, যেহেতু রেজিস্ট্যান্সটা ফিক্সড। ভোল্টেজ বেড়ে যাবে যত, ভোল্টেজ আর আই এর থেকে ডিরেক্টলি প্রপোর্শনাল, তার মানে আই ইজ প্রপোর্শনাল টু ভি। সো ভোল্টেজ যদি বাড়ে তাহলে কারেন্টও কিন্তু বাড়বে, যেহেতু রেজিস্ট্যান্স এখানে ফিক্সড। সো এই কারেন্টটা কোথায় দিয়ে যাবে, এই কারেন্টটা লাইনের ভিতর দিয়ে যাবে, তারপরে আর কোথা দিয়ে যাবে, এই কারেন্টটা যাবে ট্রান্সফর্মারের ভিতর দিয়ে। যদি এখানে ট্রান্সফর্মার কানেক্টেড থাকে তাহলে ট্রান্সফর্মারের ভিতর দিয়ে যাবে, যদি লোড কানেক্টেড থাকে তাহলে লোডের ভিতর দিয়ে কানেক্টেড কারেন্টটা যাবে। সো যত বেশি ইকুইপমেন্ট এটার সাথে কানেক্টেড থাকবে, সমস্ত ইকুইপমেন্টের ভিতর দিয়ে কিন্তু এই হাই কারেন্টটা শেয়ার হয়ে যাবে। তার ফলে কি হবে, আমার ইকুইপমেন্টের ভিতরে কারেন্টের ম্যাগনিটিউডটা অনেক বেড়ে যাচ্ছে। সো আমাদের ইকুইপমেন্টগুলো ড্যামেজ হতে থাকবে। সো প্রত্যেকটা ইকুইপমেন্ট আমাদের ড্যামেজ হয়ে যাবে। যদিও এটা একটা ইম্পালস, যদিও বলতেছি এটা কি, এটা খুবই মাইক্রো সেকেন্ড রেঞ্জের জন্য, তারপরও কিন্তু এই হাই কারেন্টটা কিন্তু আমাদের সমস্ত ইকুইপমেন্টের ভিতর দিয়ে যাবে। তো তার ফলে আমাদের ইকুইপমেন্টগুলো ড্যামেজ হয়ে যাবে। সো এই লাইটনিংটাকে এ কারণে অ্যারেস্ট করার জন্য আমরা যে ডিভাইসটা ইউজ করি সেটাকে আমরা বলি লাইটনিং অ্যারেস্টার। এই এতদূর পর্যন্ত কি কারো কোনো কনফিউশন আছে? হ্যালো? নাই স্যার, মেবি নেটও না। না স্যার। না স্যার, আচ্ছা, রেসপন্স করুন, রেসপন্স না করলে সময় ওয়েস্টেজ হবে। আচ্ছা, সো নেক্সট পয়েন্টে আমরা চলে যাই। এরপরে আসি লাইটনিং অ্যারেস্টারটা দেখতে কিরকম। সো লাইটনিং কিভাবে অ্যারেস্ট করে সেটা তো আমরা পরে দেখবো, যে লাইটনিংকে কেন অ্যারেস্ট করা দরকার সেটা আমরা বললাম। সো এখন দেখি আমরা যে লাইটনিং অ্যারেস্টারটা হচ্ছে দেখতে কিরকম। সো এই জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি, এই জায়গায় এটা হচ্ছে কি লাইটনিং অ্যারেস্টার, এটা তার মানে কি লাইনের সাথে কানেক্টেড থাকবে। আর এই যে নিচের যে টার্মিনালটা এটা থাকবে প্রপারলি গ্রাউন্ডেড। তার মানে এটা হচ্ছে লাইন সাইড, এটা হচ্ছে গ্রাউন্ড সাইড। তার মানে মাঝখানে হচ্ছে আমাদের লাইটনিং অ্যারেস্টারটা, এটা হচ্ছে কি আমাদের প্যারালালি কানেক্টেড থাকবে। প্যারালালি তার মানে অন্যান্য যে ইকুইপমেন্টগুলো যেরকম প্যারালালি কানেক্টেড, এটাও প্যারালালি কানেক্টেড থাকবে। সো প্যারালালি কানেকশনের পরে এখন আসি এটা কিভাবে লাইটনিংকে অ্যারেস্ট করে। সো এই পোর্শনটা হচ্ছে হাই ভোল্টেজ টার্মিনাল, আর এই নিচে পোর্শনটা হচ্ছে জিরো পোটেনশিয়াল। আচ্ছা, সো এখন যখন এখানে লাইটনিং হবে, অর্থাৎ এই জায়গায় যদি আমাদের লাইটনিং হয়, কোথায় লাইটনিং হবে, আমাদের এর পাশে তো লাইটনিং হবে, কারণ এটা হচ্ছে কি লাইন, এটা লাইন সাইড, আর এটা হচ্ছে জিরো পোটেনশিয়াল। সো যখন লাইনে লাইটনিং হবে, এর ভিতরে একটা ডিভাইস আছে যেটাকে আমরা বলি মেটাল অক্সাইড ভ্যারিস্টার, MOV, মেটাল অক্সাইড ভ্যারিস্টার। এই ভ্যারিস্টার মানে কি, এটা হচ্ছে ভেরিয়েবল রেজিস্টার। ভেরিয়েবল রেজিস্টার এটাকে VDRও বলা হয়, ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্ট্যান্স। ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্ট্যান্স আমরা যেরকম থার্মিস্টার পড়ছিলাম, থার্মিস্টারে কি করে, থার্মিস্টারের যে রেজিস্ট্যান্স এটা ভ্যারি করে কিসের উপরে, টেম্পারেচারের উপরে। LDR পড়ছিলাম, লাইট ডিপেন্ডেন্ট রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা ভ্যারি করে কিসের উপরে, লাইটের ইন্টেন্সিটির উপরে। লাইট কমলে বাড়লে তার রেজিস্ট্যান্স ভ্যারি করে। থার্মিস্টারের রেজিস্ট্যান্স ভ্যারি করে কিসের উপরে, তার টেম্পারেচারের উপরে। টেম্পারেচার বাড়লে কমলে তার রেজিস্ট্যান্সটা ভ্যারি করে। সো এখানে যেটা ভ্যারিস্টারটা ইউজ করা হয় সেটাকে আমরা বলি মেটাল অক্সাইড ভ্যারিস্টার, MOV। এটাকে ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্ট্যান্সও বলা হয়। ভোল্টেজ ডিপেন্ডেন্স রেজিস্ট্যান্স মানে কি, এর ভোল্টেজের সাথে ভোল্টেজ বাড়লে কমলে এই রেজিস্ট্যান্সটা ভ্যারি করবে। সো এখন ভোল্টেজ যদি বেড়ে যায় এটার সাথে রেজিস্ট্যান্সের রিলেশনটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ ভোল্টেজ বেড়ে গেলে এই রেজিস্ট্যান্স কমে যাবে, আর ভোল্টেজ কমে গেলে এই রেজিস্ট্যান্স বেড়ে যাবে। এই হচ্ছে তার রিলেশন। সো নর্মাল সিস্টেম ভোল্টেজে, ফর এক্সাম্পল এটা হচ্ছে 132 কেভি লাইন। সো 132 কেভি লাইন, এটা ধরলাম আমি 132 কেভি লাইন। সো এই লাইনটা, সো এই 132 কেভি যখন
থাকবে ভোল্টেজ, তখন এটা হাই রেজিস্ট্যান্স শো করবে, অর্থাৎ যে লাইনে এটাকে প্লেস করা হবে সেই লাইনে এর রেজিস্ট্যান্স থাকবে ইনফাইনাইট। ইনফাইনাইট মানে কি, এর ভিতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, তার মানে এটা একটা ওপেন সার্কিটের মতন বিহেভ করবে। সো লাইন টু গ্রাউন্ডে কোনো কারেন্ট পাস করবে না যখন এটা সিস্টেম ভোল্টেজ থাকবে। কিন্তু যখন লাইটনিং হবে তখন ভোল্টেজটা কি হবে, অনেক বেড়ে যাবে, অনেক হাই হবে। সো ধরে নিচ্ছি আমি 100 টাইমস বেড়ে গেল, 100 টাইমস যদি বেড়ে যায় তাহলে কি হবে, এই যে মেটাল অক্সাইড ব্যারিস্টারটা, এই ব্যারিস্টারের রেজিস্ট্যান্সটা কি হয়ে যাবে, কমে যাবে। কমে আবার জিরো হবে না, জিরো হলে তো শর্ট সার্কিট হয়ে যাবে, লাইন টু গ্রাউন্ড হয়ে যাবে। সো কমে কি হবে, জিরোর কাছাকাছি হবে। সো জিরোর কাছাকাছি যদি হয় তাহলে এবং লোড রেজিস্ট্যান্স থেকে তার রেজিস্ট্যান্সের ভ্যালুটা কমে যাবে। সো আমরা জানি প্যারালালি যদি অনেকগুলো রেজিস্ট্যান্স কানেক্টেড থাকে, কোন দিক দিয়ে কারেন্ট বেশি যায়, যার রেজিস্ট্যান্স কম তার ভিতর দিয়ে কিন্তু ম্যাক্সিমাম কারেন্টটা পাস করবে, যার রেজিস্ট্যান্স বেশি তার ভিতর দিয়ে কম কারেন্ট যাবে। সো আমাদের কি হবে, এই লাইনের সাথে আরো যে লোডগুলা কানেক্টেড তার রেজিস্ট্যান্সের থেকে এই লাইটনিং অ্যারেস্টারের যে রেজিস্ট্যান্সটা হবে সেটা অনেক কমে যাবে। কমে গেলে কি হবে, ম্যাক্সিমাম কারেন্ট তখন আমার এই লাইটনিং অ্যারেস্টারের ভিতর দিয়ে পাস করবে। সো আমাদের যে লাইনের ভিতরে যে অন্যান্য যে ইকুইপমেন্টগুলো কানেক্টেড থাকবে প্যারালালি, সেই ইকুইপমেন্টগুলো এই হাই কারেন্টের থেকে প্রোটেক্টেড থাকবে, সেফ থাকবে। এটা কি বুঝতে পারছো? জি স্যার। সো লাইটনিং অ্যারেস্টার দিয়ে আমরা কিভাবে লাইটনিংকে অ্যারেস্ট করি, যদি কোশ্চেন আসে তাহলে আমরা বলবো কি, লাইটনিং অ্যারেস্টারের ভিতরে একটা ডিভাইস থাকে যেটাকে আমরা কি বলি, মেটাল অক্সাইড ভ্যারিস্টার। এটা একটা ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্ট্যান্স, নর্মাল হেলদি কন্ডিশনে, অর্থাৎ যে লাইনে এটাকে প্লেস করা হবে সেটা হাই রেজিস্ট্যান্স শো করে, সো কোনো লিকেজ কারেন্ট এটার ভিতর দিয়ে যাবে না। কিন্তু যখন লাইটনিং হবে তার রেজিস্ট্যান্সটা কমে যাবে, কমে গেলে রেজিস্ট্যান্স কমে আবার জিরো হবে না, রেজিস্ট্যান্স কমবে, কার থেকে কমবে, এর সাথে যে অ্যাডিশনাল যে ইকুইপমেন্টগুলো প্যারালালি কানেক্টেড তার থেকে রেজিস্ট্যান্স অনেক কমে যাবে। যেহেতু এটা প্যারালালি কানেক্টেড, সো ম্যাক্সিমাম কারেন্ট এটার ভিতর দিয়ে বাইপাস হয়ে যাবে, সো আমাদের ইকুইপমেন্টগুলো প্রোটেক্টেড থাকবে। সো এটা কিন্তু একটা খুবই অল্প সময়ের জন্য, আমি বলতেছি বারবার করে যে এটা 10⁻⁻², এটা মাইক্রো সেকেন্ড রেঞ্জের জন্য। যদি লাইটনিং 1 সেকেন্ড 2 সেকেন্ড থাকে তাহলে কিন্তু আমাদের এই লাইটনিং অ্যারেস্টার দিয়েও কোনো কাজ হবে না, কারণ তখন কিন্তু আমাদের ডিভাইসগুলো ড্যামেজ হয়ে যাবে। সো এই জন্য আমাদের যেহেতু এটা একটা ইম্পালস খুবই অল্প সময়ের জন্য হয়, সে কারণে আমরা খুবই অল্প সময়ের জন্য কিন্তু ভোল্টেজ বেড়ে গেলেও আমাদের কিন্তু লাইনটা প্রোটেক্টেড থাকে। সো আমরা একটু এগুলো পয়েন্টগুলো দেখে নিই। সার্জ কজেস, সার্জ বলতে এখানে আমরা লাইটনিং বুঝছি, লাইটনিং কজেস ট্রাভেলিং ভোল্টেজ ওয়েভস, মানে ভোল্টেজের ভ্যালুটা অনেক বেড়ে যাবে। সো এই ভোল্টেজ উড বি এনাফ টু ফ্ল্যাশ ওভার ইনসুলেশন। সো ভোল্টেজের ভ্যালু এত বেশি হতে পারে যে এর চারপাশে যে ইনসুলেশন থাকবে, আমরা জানি যে ওয়্যারের চারপাশে ইনসুলেশন থাকে, যাতে করে সেটা টাচ করলে যাতে কেউ শক না খায়। তার মানে এই ভোল্টেজের ভ্যালু এত বেড়ে যেতে পারে যে এই ইনসুলেশনটা কি হয়ে যেতে পারে, ড্যামেজ হয়ে যেতে পারে, ফ্ল্যাশ ওভার হতে পারে, আর্ক জেনারেট করতে পারে। সো সার্জ অ্যারেস্টার প্রোভাইডস হাই রেজিস্ট্যান্স অ্যাট লো টু লাইন টু গ্রাউন্ড ভোল্টেজ। তার মানে এটা কি করতেছে, যখন এটা নর্মাল হেলদি কন্ডিশন তখন এখানে হাই রেজিস্ট্যান্সটা শো করবে। আর সার্জ অ্যারেস্টার প্রোভাইডস লো রেজিস্ট্যান্স অ্যাট সার্জ ভোল্টেজ, কিন্তু যখন লাইটনিং হবে তখন এটা লো রেজিস্ট্যান্স শো করবে। সো সার্জ কি হবে তাহলে, ইজ ডাইভার্টেড টু গ্রাউন্ড, তার মানে সার্জটা লাইটনিংটা অ্যারেস্ট করে সে গ্রাউন্ডের মাধ্যমে পৌঁছায় দিবে। সো সার্জ অ্যারেস্টার প্রোভাইডস হাই রেজিস্ট্যান্স এগেইন আফটার সার্জ, যখন লাইটনিংটা চলে যাবে, ইম্পালসটা যখন চলে যাবে তখন আবার সে সিস্টেম ভোল্টেজটা ডেভেলপ করবে, সিস্টেম ভোল্টেজ ডেভেলপ করলে তখন আবার এই রেজিস্ট্যান্সটা হাই হয়ে যাবে। সো রেজিস্ট্যান্সটা হাই হয়ে গেলে কোনো লিকেজ কারেন্ট এটার ভিতর দিয়ে আর পাস করবে না। কন্ডাকশন টাইম ইজ টু শর্ট টু ব্রেকার টু রিয়াক্ট। এখানে আমরা বলতে পারি যে এই যে হাই কারেন্ট গেল, এই হাই কারেন্টে তো সিটি সেন্স করবে, সিটি সেন্স করে তো সার্কিট ব্রেকারকে সিগন্যাল দিলে তো সার্কিট ব্রেকার অপারেট করবে। কিন্তু সার্কিট ব্রেকার অপারেট করার জন্য যে সময়টুকু লাগে সেই সময়টুকু আমরা দিতে চাই না, কারণ হচ্ছে এটার কন্ডাকশন টাইমটা, এটা লাইটনিংটা যেহেতু ইম্পালস, আমরা সাথে সাথে এটাকে অ্যারেস্ট করে ফেলতে হবে। সো এই জন্য এই কন্ডাকশন টাইমটা এত শর্ট যে এই ব্রেকারও কিন্তু এটা দ্বারা এর কোনো রিয়াকশন হবে না ব্রেকারের, অর্থাৎ ব্রেকার অপারেট করবে না। সো এখানে আমরা দেখতে পাচ্ছি লাইটনিং অ্যারেস্টারের সাথে একটা মিটার কানেক্টেড থাকে, ছোট্ট একটা মিটার কানেক্টেড থাকে যেটা হচ্ছে অ্যামিটার, এটাও কিন্তু লাইন টু গ্রাউন্ডের মধ্যে কানেক্টেড থাকে। সো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এটা সার্জ কাউন্টার। এই কাউন্টার মানে কতবার লাইটনিং হচ্ছে, লাইনে কতবার সার্জ ভোল্টেজ আসছে। সার্জ ভোল্টেজ বলতে আমরা লাইটনিংও বুঝি, আবার ভোল্টেজ যদি কোনো কারণে বেড়ে যায় সেটাও বুঝি।
সো এখানে একটা কাউন্টার আছে বা রেজিস্টার আছে দেখতে পাচ্ছি আমরা। সো এই রেজিস্টারের মাধ্যমে কিন্তু আমরা শো করতে পারি যে এই ভোল্টেজটা কতবার লাইনে ভোল্টেজটা বেড়ে গেল। সো এই ভোল্টেজটা শো করার জন্য এখানে কতবার হাই হয়েছে সেটা দেখার জন্য এখানে একটা কাউন্টার আছে যেটাকে আমরা বলতেছি রেজিস্টার। এই রেজিস্টার দিয়ে আমরা এটা মনিটর করতে পারি। এছাড়া এখানে একটা অ্যামিটার আছে। এই অ্যামিটারটার কাজ হচ্ছে যে নর্মাল হেলদি কন্ডিশনে তো আমাদের লাইন টু গ্রাউন্ডের মাধ্যমে মধ্যে কি থাকবে, লাইটনিং অ্যারেস্টারে হাই রেজিস্ট্যান্স শো করবে। সো এটার ভিতরে কোনো কারেন্ট পাস করার কথা না। সো আমরা যখন সিস্টেমটা হেলদি কিভাবে বুঝবো, এই মিটার থেকে বুঝবো। এই মিটারটা তখন কি শো করবে, জিরো কারেন্ট শো করবে। সো তার মানে কোনো লিকেজ কারেন্ট এটার ভিতর দিয়ে পাস হবে না। কিন্তু যদি হেলদি কন্ডিশনেও লিকেজ কারেন্ট এটার ভিতর দিয়ে পাস হয় তাহলে আমাদের বোঝা যাবে যে লাইটনিং অ্যারেস্টারে প্রবলেম আছে। তার মানে অবশ্যই এই লাইটনিং অ্যারেস্টারটাকে রিপেয়ার করতে হবে। সো এই এমিটারটা কোথায় কানেক্টেড থাকবে, লাইন টু গ্রাউন্ডে লাইটনিং অ্যারেস্টারের সাথে কানেক্টেড থাকবে। এটা কি বোঝা গেছে? বুঝতে পারছো এটা? জি স্যার। আচ্ছা, এরপরে আসি। হ্যাঁ, জি আমরা স্যার। হ্যাঁ বলো, কারো কোনো কোশ্চেন? আচ্ছা, সো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, স্ট্রাইকার ক্যান এভারেজ, নর্মাল এভারেজ যে লাইটনিং যে ভোল্টেজটা সেটা 100 মিলিয়ন ভোল্টস হতে পারে অফ ইলেকট্রিসিটি। ঠিক আছে, লাইটনিং অ্যারেস্টারের লাইটনিং যে ভোল্টেজটা সেটা 100 মিলিয়ন ভোল্টস পর্যন্ত কিন্তু এভারেজ যেটা ভোল্টেজ সেটা 100 মিলিয়ন পর্যন্ত কিন্তু ইনক্রিজ করতে পারে। কারেন্ট আপ টু 100 কিলো অ্যাম্পিয়ার পর্যন্ত রাইজ করতে পারে। হ্যাঁ, সো এখানে আমরা বুঝতে পারতেছি যে কারেন্টের ম্যাগনিটিউডটা কত হাই। সো এই কারণে আমাদের কিন্তু 54,000 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত কিন্তু টেম্পারেচার এই কারেন্টের কারণে বিল্ড আপ করতে পারে। ঠিক আছে, লাইনে। সো এই জিনিসগুলো আমাদের এই হাই টেম্পারেচারের কারণে কিন্তু আমাদের ইকুইপমেন্টগুলো ইজিলি ড্যামেজ হয়ে যাবে। সো এই জন্য আমাদের এই লাইটনিং অ্যারেস্টারের মাধ্যমে আমরা এই ইনস্ট্যান্টলি এটার দ্বারা প্রোটেকশন দিই। তাহলে এই ডেফিনেশনটা কি একটু দেখে নিই। এ প্রোটেক্টিভ ডিভাইস ফর লিমিটিং সার্জ ভোল্টেজ অন ইকুইপমেন্ট বাই ডাইভার্টিং সার্জ কারেন্ট অ্যান্ড রিটার্নিং দ্য ডিভাইস টু ইটস অরিজিনাল স্টেট। তার মানে আমাদের এই লিমিট কি করতেছে, লিমিট করতেছে এই ভোল্টেজটাকে সে লিমিট করে ডাইভার্ট করে দিচ্ছে কোথায়, গ্রাউন্ডে। এবং কি করছে সে, এবং রিটার্নিং দ্য ডিভাইস টু ইটস অরিজিনাল স্টেট, এবং তার সিস্টেম ভোল্টেজটাকে সে মেনটেন করতেছে। সো এই জন্য এটাকে আমরা বলতেছি লাইটনিং অ্যারেস্টার। তো এই তিনটা পয়েন্ট আমরা একটু মনে রাখবো ভালো করে, যে ভোল্টেজের ভ্যালুটা অনেক 100 মিলিয়ন ভোল্ট পর্যন্ত কিন্তু বেড়ে যেতে পারে এভারেজে, কারেন্টের ভ্যালু অনেক বেড়ে যেতে পারে। সো আমাদের টেম্পারেচারটাও আই স্কয়ার লস মানে হিট আকারে এই টেম্পারেচারটা ডিসিপেট হতে পারে। এ পর্যন্ত কারো কোনো কনফিউশন, কোশ্চেন আছে কারো? আচ্ছা, তো এই যে আমরা দেখতে পাচ্ছি, আমরা লাইটনিং অ্যারেস্টারকে যদি আমরা খুলি তাহলে দেখতে পারবো যে এর ভিতরে কিছু ডিস্ক টাইপের প্লেট আছে। এই যে এগুলো হচ্ছে গিয়ে মেটাল অক্সাইড ব্যারিস্টার। এই মেটাল অক্সাইড ব্যারিস্টার গুলা হেলদি কন্ডিশনে হাই রেজিস্ট্যান্স শো করবে। সো কোনো কারেন্ট যাবে না। সো আর ইকুয়াল টু ইনফাইনাইট, সো আই ইকুয়াল টু জিরো, কোনো কারেন্ট যাবে না। কিন্তু লাইটনিং যদি স্ট্রাইক করে লাইটনিং কন্ডিশনে আর ইজ ইকুইভ্যালেন্ট টু জিরো, ইজ ইকুয়াল টু নট জিরো বাট অ্যাপ্রক্সিমেটলি জিরো। সো অ্যাপ্রক্সিমেটলি যদি জিরো হয় তাহলে ভি বাই আর কি হবে, ম্যাক্সিমাম হবে। সো আমাদের লাইটনিং এর সময় আর যেহেতু অ্যাপ্রক্সিমেটলি জিরো, সো এটার ভিতর দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট বাইপাস হয়ে যাবে। সো আর ইকুয়াল টু জিরো হলে ম্যাক্সিমাম কারেন্ট এটার ভিতর দিয়ে চলে যাবে। আচ্ছা, এখন আমরা এই কার্ভটা একটু দেখি। এখানে আমাদের যে গ্রাফটা আছে সেটা একটু ভালো করে দেখি। এখানে তিনটা কার্ভ আছে, একটা হচ্ছে রেড, একটা ব্লু, আর একটা হচ্ছে গ্রিন। সো রেড কার্ভটা বলা হচ্ছে কি, পসিবল ভোল্টেজ উইদাউট অ্যারেস্টার। যদি অ্যারেস্টার ইউজ না করি তাহলে ভোল্টেজের ভ্যালুটা কতটুকু বাড়তে পারে সেটা এই রেড লাইন দিয়ে শো করা আছে। ঠিক আছে, আর এই ওয়াই এক্সিসে কি, ম্যাগনিটিউড অফ ওভার ভোল্টেজ, এখানে ম্যাক্সিমাম কত ভোল্টেজ জেনারেট করতে পারে এটা পার ইউনিটে দেওয়া আছে, ম্যাগনিটিউড অফ ওভার ভোল্টেজ। আর এ পাশে হচ্ছে ডিউরেশন অফ ওভার ভোল্টেজ, মানে কত সময় ধরে থাকতে পারে, টাইমটা। এখানে আমরা দেখতে পাচ্ছি লাইটনিং ওভার ভোল্টেজ। লাইটনিং ওভার ভোল্টেজ মানে কি, এটা মাইক্রো সেকেন্ড। এখানে দেখতে পাচ্ছি যে এটা খুবই অল্প সময়ের জন্য। ঠিক আছে, এটা মাইক্রো সেকেন্ড। সো এটা মাইক্রো সেকেন্ড। এরপর হচ্ছে এই সুইচিং ওভার ভোল্টেজ, এই লাইটনিং হওয়ার পরে কতক্ষণ ওভার ভোল্টেজটা থাকবে। ঠিক আছে, এরপরে আমাদের টেম্পোরারি ওভার ভোল্টেজ, তারপরে যখন ভোল্টেজটা চলে যাবে তারপরে তখন আমাদের সিস্টেম ভোল্টেজটা জেনারেট করবে যেটা কন্টিনিউয়াসলি থাকবে। আচ্ছা,
এখানে আমরা প্রথমে দেখি যে লাল রঙের যে কার্ভটা সেটা হচ্ছে কি পসিবল ভোল্টেজ উইদাউট অ্যারেস্টার, তার মানে অ্যারেস্টার যদি ইউজ না করি তাহলে ভোল্টেজের ভ্যালুটা এত বেড়ে যেতে পারে। আচ্ছা, আর গ্রিন লাইন দিয়ে যে কার্ভটা শো করতে, সরি ব্লু লাইন দিয়ে যে কার্ভটা শো করতেছে সেটাকে আমরা বলতেছি কি উইথস্ট্যান্ড ভোল্টেজ অফ দ্য ইকুইপমেন্ট। উইথস্ট্যান্ড ভোল্টেজ মানে হচ্ছে একটা ইকুইপমেন্ট ম্যাক্সিমাম কত ভোল্টেজ টলারেট করতে পারে, ঠিক আছে। সো একটা আমাদের ধরো একটা লোড 220 ভোল্ট আমরা ভোল্টেজ দিয়ে আমরা অপারেট করাই লোডে। সো এটার কিন্তু একটা নির্দিষ্ট রেঞ্জ আছে, এটা ম্যাক্সিমাম হয়তো 260 ভোল্ট পর্যন্ত কিন্তু এটা টলারেট করতে পারবে। এখন যদি আমি এটাকে 300 ভোল্ট দিয়ে অপারেট করাতে চাই তাহলে নিশ্চয়ই লোডটা ড্যামেজ হয়ে যাবে। তার মানে এটাকে আমরা বলতেছি উইথস্ট্যান্ড ক্যাপাবিলিটি অফ দ্য ইকুইপমেন্ট, মানে সে ম্যাক্সিমাম কত ভোল্টেজ উইথস্ট্যান্ড করতে পারবে। সো এই ব্লু কালার দিয়ে শো করতেছে ম্যাক্সিমাম ভোল্টেজ লেভেল যেটা একটা ইকুইপমেন্ট উইথস্ট্যান্ড করতে পারে। সো এখানে আমরা এই দুইটা গ্রাফ থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যেটা পসিবল ভোল্টেজ উইদাউট অ্যারেস্টার যদি ইউজ না করি সেটা কি তার ইকুইপমেন্টের উইথস্ট্যান্ড ভোল্টেজের থেকে অনেক বেশি। তার মানে আমাদের এই জায়গায় কিন্তু আমাদের, আমরা যদি একটু শো দেখাই, তার মানে এই পয়েন্টেই কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে, আমাদের ইকুইপমেন্টে কিন্তু ড্যামেজ হয়ে যাচ্ছে, কারণ কি উইথস্ট্যান্ড ক্যাপাবিলিটি থেকে লাইটনিং ভোল্টেজটা অনেক বেশি। কিন্তু যদি আমরা লাইটনিং অ্যারেস্টার ইউজ করি তাহলে কি হচ্ছে দেখি আমরা ভোল্টেজ লিমিটেড বাই অ্যারেস্টার। সো যখন আমাদের লাইটনিং অ্যারেস্টার ইউজ করব তখন ভোল্টেজের ভ্যালুটা কিন্তু এত বেশি জেনারেট করবে না। কেন করবে না? কারণ লাইটনিংটাকে সে ইনস্ট্যান্টলি ডিসচার্জ করে দিবে। সো ডিসচার্জ করে দিলে কি হচ্ছে, আমাদের এই যে উইথ ক্যাপাবিলিটি থেকে আমাদের অ্যারেস্টার ইউজ করার ফলে যে ভোল্টেজটা জেনারেট হওয়ার কারণে এখানে আমরা দেখি যদি, তাহলে দেখতে পারবো যে এটা উইথস্ট্যান্ড ক্যাপাবিলিটি থেকে তার ভোল্টেজের লেভেলটা কিন্তু অনেক কম। তার মানে আমাদের কিন্তু লাইনটা ইকুইপমেন্টে কিন্তু সব সময় কিন্তু প্রোটেক্টেড থাকবে, কখনোই কিন্তু আমাদের ইকুইপমেন্ট ড্যামেজ হবে না। এটা কি বুঝতে পারছো এটা? স্যার আপনার কথা অনেক কেটে কেটে গেছে স্যার নেটের কারণে, আরেকবার যদি বলতেন স্যার। আচ্ছা, এখানে এই যে এই ব্লু কালার দিয়ে যেটা দেখতে পাচ্ছি সেটাকে কি বললাম আমরা, উইথস্ট্যান্ড ভোল্টেজ অফ দ্য ইকুইপমেন্ট, তার মানে ম্যাক্সিমাম কত ভোল্টেজ পর্যন্ত সে টলারেট করতে পারে। তার মানে আমাদেরকে এমন ভাবে লাইটনিং অ্যারেস্টারটা ডিজাইন করতে হবে যার ক্যাপাসিটি, যেটার দ্বারা লাইনের ভোল্টেজ সব সময় কি থাকবে, তার উইথস্ট্যান্ড ক্যাপাবিলিটি থেকে কম থাকবে। সো এখানে আমরা যখন এই যে ভোল্টেজ লাইটনিং অ্যারেস্টার ইউজ করলাম সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ভোল্টেজ লাইটনিং অ্যারেস্টার যদি ইউজ করি তাহলে ভোল্টেজ লেভেলটা সব সময় ইকুইপমেন্টের উইথস্ট্যান্ড ক্যাপাবিলিটির থেকে কম থাকছে। সো কম থাকার ফলে আমাদের ইকুইপমেন্টে কি থাকবে, সব সময় প্রোটেক্টেড থাকবে। এটা কি বোঝা গেছে? হ্যাঁ স্যার, এবার বুঝতে পারছি স্যার পারফেক্টলি। আর যদি না ইউজ করি তাহলে এই রেড কার্ভটা পাবো, যদি না ইউজ করি তাহলে এই রেড কার্ভটা পাবো। রেড কার্ভটা কি, তার উইথস্ট্যান্ড ক্যাপাবিলিটি থেকে ভোল্টেজ লেভেল কি বেশি, তার মানে আমাদের বেশি আমাদের ইকুইপমেন্টটা হবে, তার মানে এই পোর্শনে আমাদের ইকুইপমেন্টটা ড্যামেজ হয়ে যাবে। সো লাইটনিং অ্যারেস্টার ইউজ করলে ইনস্ট্যান্টলি হবে। এ পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, তো আজকে আমাদের লাস্ট টপিক যেটা সেটা হচ্ছে ওয়েভ ট্র্যাপ। আমার ইন্টার সাবস্টেশনের সাথে অ্যাডিশনাল যদি কোনো ইনফরমেশন বা ডাটা পাঠাতে হয় এক সাবস্টেশন থেকে আরেক সাবস্টেশনে, তখন আমাদের এই ওয়েভ ট্র্যাপের দরকার লাগে। তখন কি মডুলেট করি, মডুলেট করে তারপরে মডুলেটের যে সিগন্যালটা। জি স্যার, আপনার কথাগুলো কেটে কেটে আসছে। ওয়েভ ট্র্যাপ যাচ্ছে, তো নেটের প্রবলেম মনে হয় স্যার, কোনো কথাই বোঝা যাচ্ছে না স্যার আপনার। আচ্ছা এখন এখন বোঝা যাচ্ছে? এখন জি স্যার। হ্যালো, জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে। জি স্যার। ওয়েভ ট্র্যাপটা কি, এটা আমরা বলতেছিলাম ইন্টার সাবস্টেশন কমিউনিকেশনের জন্য আমরা এই ওয়েভ ট্র্যাপটা ইউজ করি।
সো ইন্টার সাবস্টেশন কমিউনিকেশন মানে কি, একটা সাবস্টেশন থেকে আরেকটা সাবস্টেশনে যখন বিভিন্ন ধরনের ডাটা সিগন্যাল আমাদের পাঠানোর প্রয়োজন হয়, আমরা তো নর্মালি ভোল্টেজ সিগন্যাল পাঠাই, কারেন্ট সিগন্যাল পাঠাই, এখন যদি ডাটা সিগন্যালও পাঠাতে হয় তখন আমাদের এই ওয়েভ ট্র্যাপটা লাগে। সো ওয়েভ ট্র্যাপ দিয়ে ডাটা সিগন্যাল আমরা কিভাবে পাঠাই, আমরা কমিউনিকেশনে পড়ে আসছি যে এক জায়গা থেকে কি করি, মডুলেট করি। সো মডুলেট করি কিসের মাধ্যমে, একটা হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল বা হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার সিগন্যাল দিয়ে এই অরিজিনাল সিগন্যালের সাথে এটাকে মডুলেট করতে হয়, মডুলেট করে এই মডুলেটেড সিগন্যালটাকে আমাদের পাঠাতে হয়। এখন এই যে মডুলেশনের ফলে যে সিগন্যালটা আসলো, এই সিগন্যালটাকে আবার কি করব, ডিমodulation করতে হয়। ডিমodulation কি করব, এই হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালটাকে আমরা এক্সট্রাক্ট করে লো ফ্রিকোয়েন্সি সিগন্যালটাকে আমরা বের করে নিয়ে আসবো। ফ্রিকোয়েন্সি সিগন্যালটাকে ট্র্যাপ করতে হবে, তার মানে এখানে হাই ফ্রিকোয়েন্সিটাকে ট্র্যাপ করে অরিজিনাল সিগন্যালটাকে রিকভার করব, সেটাকে আমরা কি বলতেছি, ডিমodulation। সো ওয়েভ ট্র্যাপের কাজ হচ্ছে এটা একটা ফিল্টার, অ্যাকচুয়ালি এটা একটা ফিল্টার, একটা লো ফ্রিকোয়েন্সি লো পাস ফিল্টার বলতে পারি আমরা। লো পাস ফিল্টার মানে কি, সে হাই ফ্রিকোয়েন্সি ট্র্যাপ করবে, লো ফ্রিকোয়েন্সি পাস করবে, লো পাস ফিল্টার। এটা একটা এসি ফিল্টার মানে যেটা হাই ফ্রিকোয়েন্সিকে ট্র্যাপ করবে, লো ফ্রিকোয়েন্সিকে এক্সট্রাক্ট করে বের করে নিয়ে আসবে। সো এটাকেই আমরা বলতেছি ডিমodulator, বা এটাকে একটা ডিমodulationের কাজ করতেছে। সো এটা নর্মালি লাইনের সাথে সিরিজে কানেক্টেড থাকবে। সো এটা কিভাবে কানেক্টেড থাকবে বলছি, কানেক্টেড ইন সিরিজ উইথ দ্য ট্রান্সমিশন লাইন। আর কি করবে, সে হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার ওয়েভসটা থাকবে যেটা মডুলেশন করা হচ্ছে, মডুলেটেড সিগন্যালের মাধ্যমে, একটা ক্যারিয়ার সিগন্যালের মাধ্যমে সেই সিগন্যালটাকে ট্র্যাপ করে পাওয়ার যে ফ্রিকোয়েন্সি সেটা 50 হার্টজ টু 60 হার্টজ সেটাকে কি করবে, পাস করতে দিবে। সো এর ভিতরে কি তিনটা কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে মেইন কয়েল যেটা একটা লো পাস ফিল্টার, এলসি ফিল্টার, আর একটা হচ্ছে টিউনিং ডিভাইস। টিউনিং ডিভাইসটা কেন লাগবে, আমরা কত ফ্রিকোয়েন্সিকে পাস করতে দিব সেটার জন্য একটা টিউনিং ডিভাইস লাগবে, ঠিক আছে। সো টিউনিং ডিভাইসটা দিয়ে আমরা এই ফ্রিকোয়েন্সিটাকে কত ফ্রিকোয়েন্সি একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত ট্রান্সমিট করতে দিব। আর এটার সাথেও অ্যাডিশনাল লাইটনিং অ্যারো থাকবে, যেহেতু এটা লাইটনিং অ্যারেস্টার দিয়ে লাইটনিং হলে আমাদের ওয়েভ ট্র্যাপটারও প্রবলেম হতে পারে। সো এটার সাথে অ্যাডিশনাল অনেক ক্ষেত্রে লাইটনিং অ্যারেস্টারও অ্যাড করা হয়। ওয়েভ ট্র্যাপের ফাংশনটা কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। কেন ইউজ করা হয় বুঝতে পারছো? জি স্যার। জি আচ্ছা, স্যার। সো এই পর্যন্ত হচ্ছে আমাদের লাইনে, আমাদের সাবস্টেশনের ভিতরে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট যেগুলো আমরা পিটি দেখলাম, আইসোলেটর দেখলাম, ওয়েভ ট্র্যাপ দেখলাম, ঠিক আছে। আর ট্রান্সফর্মার তো জানি আমরা যে ট্রান্সফর্মার একটা হাই ভোল্টেজ সাইড থাকবে, একটা লো ভোল্টেজ সাইড থাকবে। এছাড়া আরো একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সার্কিট ব্রেকার। সো নেক্সট ক্লাস থেকে আমরা আস্তে আস্তে করে লো ভোল্টেজ সার্কিট ব্রেকার থেকে ধীরে ধীরে হাই ভোল্টেজ সার্কিট ব্রেকারগুলো নিয়ে ডিসকাস করব। তো আজকের ক্লাসে কারো কোনো প্রবলেম আছে? স্যার, বলো। স্যার একটা কোশ্চেন মনের মধ্যে ঘুরতেছে স্যার। অ্যাকচুয়ালি যদি আমাদের স্টেপ ডাউন ট্রান্সফরমার আর পটেনশিয়াল ট্রান্সফরমারের ওয়ার্কিং মেকানিজমটা যদি একই হয়, তাহলে এদের ক্লাসিফিকেশনটা আলাদা কেন স্যার? এটা হচ্ছে মেজারিং পারপাসে, ঠিক আছে। মেজারিং পারপাসে যেটা আমরা ইউজ করব সেটা শুধুমাত্র মিটারের সাথে কানেক্টেড থাকবে। আর আরেকটা হচ্ছে লোডের যে কারেন্টটা, সেটাকে লোডের কারেন্টের উপরে বেস করে এই ট্রান্সফর্মারগুলোকে ডিজাইন করা থাকবে, ঠিক আছে। কারণ সে তখন এই পাওয়ারটাকে কি করবে, ট্রান্সফর্ম করবে, ঠিক আছে। সে কিন্তু মেজার করবে না, সে পাওয়ারটাকে এই লোডগুলা কনজিউম করবে, যেটা পাওয়ার ট্রান্সফর্মারের মাধ্যমে হয়ে থাকে, যেটা স্টেপ ডাউন হতে পারে, স্টেপ আপ হতে পারে, সেটা দিয়ে লোড পাওয়ার কনজিউম করবে। আর এখানে কিন্তু লোড বলতে এখানে খুবই স্মল লোড, এখানে শুধুমাত্র একটা ভোল্ট মিটার বা এমিটার। কিন্তু পাওয়ার ট্রান্সফর্মার বলতে এটা হাই কারেন্ট, এটার উপরে যে স্টেপ ডাউন করলেও স্টেপ ডাউন করলেও বাড়বে, ঠিক আছে। একটা এই ভোল্ট মিটারই কানেক্টেড থাকবে। সো দুইটার ডিফারেন্স কি বুঝতে পারছো? বুঝতে পারছি স্যার। পোটেনশিয়াল ট্রান্সফরমারে শুধুমাত্র লোড হিসেবে একটা মিটারই কানেক্টেড থাকবে,
আর পাওয়ার ট্রান্সফরমার গুলোকে লোড হিসেবে পুরো এন্টায়ার সিটি কানেক্টেড থাকতে পারে, পুরো একটা হোল সিটি কানেক্টেড থাকতে পারে, পুরো একটা এরিয়া কানেক্টেড থাকবে। তো এটার ক্যাপাসিটি থাকবে কি অনেক হাই। এটা স্মল রেটিং, ওটা হাই রেটিং এর। বুঝতে পেরেছি, মানে মানে ডিফারেন্স হচ্ছে জি এটাই। স্যার, মানে কনস্ট্রাকশনে তাদের হেভি আর দেখা যাচ্ছে আর লাইট। কারো কোনো কনফিউশন? না স্যার। কারণ লোড। আচ্ছা, যদি কারো কোনো কনফিউশন না থাকে আজকে এ পর্যন্তই থাক। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, মনে হয়নি। আচ্ছা, আমি আজকের ভিডিওটা আমাদের আমাদের আগের সেকশনের ক্লাসটা ওই নেটওয়ার্ক প্রবলেমের কারণে হয়নি। আমি আজকে ভিডিওটা আর অলরেডি আপলোড করি, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।